আমি ইগনিউ রিজিওনাল সেন্টার কলকাতা থেকে। গুড আফটারনুন সবাইকে। আমি অর্চিতা শীল। আমি ইগনিউ রিজিওনাল সেন্টার কলকাতা থেকে বিপিএসসি 134 এর ইউনিট 9 আর ইউনিট 10 নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে বিষয় দুটো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, একটা হচ্ছে ইউনিট 9 যেটাকে বলে 9 যেটি রয়েছে সেটা হচ্ছে লোকায়ুক্ত এবং সেই সম্পর্কিত, এবং ইউনিট 10 আমরা যেটা করব জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা এগিয়ে যাবে। প্রথমে যেটা আমরা আলোচনা করব দ্যাট ইজ হচ্ছে, বা যেটাকে বলা যায় যেটা হচ্ছে লোকপাল ও লোকায়ুক্ত আইন 2013 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ আইন হিসেবে বিবেচিত হয়, যা ভারতবর্ষের ক্ষেত্রে সরকারি অফিসে সাধারণত করাপশন বা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে এটিকে প্রণয়ন করা হয়েছে বা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই আইনের কি কি বৈশিষ্ট্য আছে, বা হোয়াট আর দ্য অ্যাসপেক্টস অফ দিস পার্টিকুলার ল, অর্থাৎ এই আইনের প্রধান কি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত যেটা একটু বলে নিই, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এইম অফ দ্যাট পার্টিকুলার ল, অর্থাৎ উদ্দেশ্যটা কি। এই আইনটি সাধারণত দেখা গেছে কেন্দ্রীয় স্তরে বলা যায় যে লোকপাল অর্থাৎ সেন্ট্রালে, এবং রাজ্য স্তরে অর্থাৎ স্টেটে লোকায়ুক্ত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই আইনটি তৈরি করা হয়েছিল। কেন করা হয়েছিল, উদ্দেশ্যটা কি ছিল, যাতে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ঠিকমতো এনকোয়ারি করা যায় বা তদন্ত করা যায়। এরপর আমরা প্রথমে পড়ি লোকপাল কাকে বলে, বা লোকপালের গঠনটা কি ধরনের হয়ে থাকে। হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য লোকপাল। এটি বলতে গেলে প্রথমত বলা যায় যে এটা একটা বহু সদস্য বিশিষ্ট, অর্থাৎ মাল্টিপল মেম্বার্স নিয়ে তৈরি একটা, বলা যেতে পারে অর্গানাইজেশন বা সংস্থা বলা যায়, যার একজন চেয়ারপারসন থাকে এবং সর্বাধিক সাধারণত 8 জন সদস্য নিয়ে তৈরি হয়ে থাকে। এটি চেয়ারপারসন হতে পারে ভারতের বর্তমান বা প্রাক্তন কোনো প্রধান বিচারপতি, চিফ জাস্টিস হতে পারে, বা সুপ্রিম কোর্টের কোনো বিচারক হতে পারে, অথবা একজন কোনো স্পেসিফিক বিশিষ্ট ব্যক্তি যিনি দেখা গেছেন যে তার অনেস্টির পরিচয় তিনি দিয়েছেন, অর্থাৎ যিনি সততা এবং ভীষণভাবে এ ব্যাপারে এফিসিয়েন্ট, সেই রকম ব্যক্তিকে সেখানে চেয়ারপারসন করা যেতে পারে। সদস্যদের অর্ধেককে কিন্তু বিচার বিভাগীয় সদস্য হতে হবে বা মেম্বার হতে হবে। এখন বলা হচ্ছে মানে বিধান কি রয়েছে, লোকপালের আওতায় কারা পড়ে। সেক্ষেত্রে বলা যায় যে লোকপালের আওতায় নিশ্চয়ই প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ যারা সদস্য রয়েছেন, পার্লামেন্টারিয়ান রয়েছেন, এবং কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের এ বি সি এবং ডি গ্রুপের যারা কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ হাই ডেজিগনেটেড অফিসাররা রয়েছেন, তারা করে থাকেন। এখন বলা হচ্ছে যে সাধারণত হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য লোকপাল, অর্থাৎ বলা যায় যে লোকপালের ক্ষমতা কি হয়ে থাকে। লোকপাল সাধারণত বিভিন্ন দুর্নীতির মামলা তদন্ত করতে পারে, সেক্ষেত্রে কোয়ারি করতে পারে, অনুসন্ধান করতে পারে, এবং বলা যায় যে যেটা বিচার বা জাস্টিফাই করার ক্ষমতা কিন্তু তার রয়েছে। এবং এটা বলা যেতে পারে এছাড়া তারা প্রয়োজন মনে করলে তারা কিন্তু অনেক কিছু সুপারিশ করতে পারে, এবং কেন্দ্রীয় সতর্কতা কমিশনকে কি করতে কার্যকর করার জন্য নির্দেশ দিতে পারে। এটা আমরা বললাম কিন্তু সেন্টারের ক্ষেত্রে। এরপরে আমরা যেটা বলবো সেটা দ্যাট ইজ দ্য লোকায়ুক্ত, অর্থাৎ লোকায়ুক্ত কাকে বলে। এই আইন অনুযায়ী সাধারণত কি করা হয়ে থাকে, মানে একেবারে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সবগুলো সেভাবে অনুসৃত হয় কি হয় না, সেক্ষেত্রে এটা একটা বিতর্কিত বিষয় বা ডিবেটেবল একটা কোশ্চেন হবে, এবং দেখা যায় যে সবটা যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলো কিন্তু সবটা এখানে অনুসৃত হয় না। তাহলেও বলা যায় যে সেখানে কিন্তু শাসন ব্যবস্থার একটা এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপ করার জন্য সেখানে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজন করে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী। এবং এই আইন অনুযায়ী বলা হচ্ছে যে প্রতিটি রাজ্যে সাধারণত একটি লোকায়ুক্ত প্রতিষ্ঠা করা আবশ্যক, অর্থাৎ প্রতিটা স্টেটে একটা করে লোকায়ুক্ত থাকতেই হবে,
যা রাজ্য স্তরে কেন দরকার আছে, অর্থাৎ স্টেট লেভেলে বা রাজ্য, তাহলে দেখা যায় যে লোকায়ুক্ত রাজ্য সরকারের উচ্চ পদস্থ হাইলি ডেজিগনেটেড যে সমস্ত অফিসিয়ালস রয়েছে তাদের বিরুদ্ধে সাধারণত দুর্নীতির অভিযোগ তদন্ত করে থাকে। এরপর বলা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য স্তরের সমতা। কথাটা কেন বলা হলো? এই আইন সাধারণত কেন্দ্র এবং রাজ্য স্তরে সমানভাবে অ্যাক্টিভেটেড হয়ে থাকে, অর্থাৎ কার্যকর হয়ে থাকে। কেন্দ্রের জন্য লোকপাল আগে বলেছি, রাজ্যের জন্য লোকায়ুক্ত প্রতিষ্ঠা করা হয় বা এস্টাবলিশড করা হয়, যার একটাই কথা সেক্ষেত্রে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এরপরে যেটা বলা যায় যে অভিযোগ দায়ের প্রক্রিয়া, কিভাবে অভিযোগটা দায়ের করতে হবে, কমপ্লেনটা লজ করতে হবে সেটা আমাদের জানতে হবে। যে কোনো ব্যক্তি অর্থাৎ যে কোনো ইন্ডিয়ান সিটিজেন বা ভারতীয় নাগরিক লোকপালের কাছে নিজেদের কমপ্লেন অভিযোগ কি করতে পারে, দায়ের করতে পারে। অভিযোগ যাচাইয়ের জন্য লোকপাল সাধারণত একটা প্রাইমারি এনকোয়ারি করে থাকে, প্রাথমিক তদন্ত করবে, এবং যদি দেয়ার ইজ আ নেসেসিটি, যদি প্রয়োজন হয় তাহলে আরো তদন্তের জন্য তারা মামলা আদালতে কি করতে পারে, সেক্ষেত্রে সেটাকে প্রেরণ করতে পারে। এই ক্ষেত্রে আমরা একটা কথা বারে বারে অনেকবারই বলেছি, দ্যাট ইজ দা কি হচ্ছে করাপশন বা দুর্নীতি। তাহলে দুর্নীতি কাকে বলে এটা একটু বলে থাকি। এই আইনের আওতায় দুর্নীতি বলতে কি বুঝবো? সেখানে বলা হচ্ছে দুর্নীতি বলতে সাধারণত সরকারি পদে থাকা ব্যক্তির যে সমস্ত পার্সিয়ালিটি যদি দেখান, অর্থাৎ পক্ষপাতিত্ব বা করাপশন, মানে উল্টো পাল্টা মিসইউজ অফ পাওয়ার করেন, অর্থাৎ যেটাকে আমরা ক্ষমতার অপব্যবহারও বলে থাকি, এবং যদি ইমোরাল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন, অর্থাৎ অনৈতিক কার্যকলাপকে বোঝানো হয়েছে। এরপর বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিগার্ডিং পানিশমেন্ট, অর্থাৎ সাজা এবং শাস্তি। যদি তদন্তে কোনো ব্যক্তি গিল্টেড বা কনভিক্টেড দোষী প্রমাণিত হয়ে থাকে তাহলে তাকে শাস্তি প্রদান করা যেতে পারে। শাস্তি বলতে কি রয়েছে, কারাদণ্ড টাকা দেওয়া যেতে পারে, জরিমানা হতে পারে বা অন্যান্য কোনো পানিশমেন্টও হতে পারে। এখন বলা হচ্ছে যে লোকপাল একটু বলুন ক্ষমতা বা তাদের কি ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে। লোকপাল একটি দেওয়ানি আদালতের ক্ষমতা বহন করে, অর্থাৎ আমরা হাইকোর্ট করি, দেওয়ানি দু রকম তো মামলা হয়, একটা ক্রিমিনাল হয়, একটা দেওয়ানি হয়, একটা হয়তো ফৌজদারি, একটা দেওয়ানি। সুতরাং লোকপাল একটি দেওয়ানি আদালতের ক্ষমতা বহন করে। তার মানে কি, সেখানে টু সেন্ড দ্য সামন্স টু দ্য পিপল, অর্থাৎ ব্যক্তিদের সমন পাঠানোর কথা বলা হয়, অথবা হচ্ছে সাক্ষীদের বিভিন্ন ধরনের এক্সামিন করা হয়, পরীক্ষা করা হয়, নথিপত্র দেখা হয় এবং তল্লাশি পরোয়ানা জারি করা হয়। দুর্নীতির অভিযোগে তদন্ত চলাকালীন কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত করা যদি মনে করে যে সাসপেন্ড করার বা বরখাস্ত করার সুপারিশও লোকপাল করতে পারে। এখন হচ্ছে যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কি বলা হয়। এই আইনে সাধারণত অভিযুক্তদের জন্য কিছু সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা আছে। বিশেষ করে বলা হয়েছে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্য। উদাহরণস্বরূপ, যেহেতু আমরা একটা ইন্টারন্যাশনাল রিলেশনে বিরাজ করি বা সিনারিওতে উই হ্যাভ টু সার্ভাইভ, আমাদের বাঁচতে হয়, লোকপালের যতজন মেম্বার আছে তার 2/3 মেজরিটির কিন্তু সাপোর্টের প্রয়োজন হয়, অর্থাৎ লোকপালের 2/3 সদস্যের সম্মতি বা কনসেন্টের প্রয়োজন হয়। এবার বলা যেতে পারে যে বাস্তবায়ন কি বলে। এই আইনের বাস্তবায়নে কিছু কিছু অসুবিধা আছে, বিশেষ করে বলা যেতে পারে যে লোকপাল নিয়োগের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট অফ লোকপাল। কেন কথাটা বলা হলো? দেখা যায় যে সেখানে 2000 সালের আগে কিন্তু কখনো লোকপাল নিয়োগ করা হয়নি, অর্থাৎ 2019 সালে প্রথম লোকপাল নিয়োগ করা হয় বা অ্যাপয়েন্ট করা হয়, যা আইন প্রণয়নের, যেটা বললাম ল ইমপ্লিমেন্টেশনের বেশ কয়েক বছর পরে। এরপর বলা যেতে পারে সংশোধন বা অ্যামেন্ডমেন্ট বা চেঞ্জ মডিফিকেশন কি কি হয়ে আছে। এই আইনে বেশ কয়েকটা সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। যেমন ধরুন, একটা সরকারি যারা গভর্নমেন্ট অফিসিয়ালস রয়েছে, সরকারি কর্মচারী রয়েছে, তাদের সম্পদ, তাদের কতটা প্রপার্টি বা দায় দায়িত্ব লোকপালের কাছে
প্রকাশ করতেই হবে এই জিনিসটা বা প্রয়োজনীয়তা, সেটা পরেও ইরাডিকেট করে দেওয়া হয়েছে বা রিজেক্ট করা হয়েছে বা বাতিল করা হয়েছে। তাই লোকপাল ও লোকায়ুক্ত আইন 2013 সালে যদি খুব সংক্ষিপ্তভাবে বলা যায় যে ভারতের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটা ইম্পর্টেন্ট স্টেপ বা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা হয় বা হিসেবে স্বীকৃত হয়ে থাকে, এবং সোশ্যালিস্ট অ্যাক্টিভিস্ট আন্না হাজারের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলনের মাধ্যমে এটি প্রভাবিত হয়েছিল, সেটিও লক্ষিত হয়। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ লোকায়ুক্ত, অর্থাৎ লোকায়ুক্তের কি সাংগঠনিক কাঠামো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। লোকায়ুক্তের সাংগঠনিক কাঠামো সাধারণত স্টেট লেভেলে বা রাজ্য স্তরে হয়ে থাকে, কারণ কেন্দ্রে বলেছি লোকপাল থাকে, এটা সবসময় মনে রাখা প্রয়োজন, আর রাজ্য স্তরে কিন্তু লোকায়ুক্ত থাকে। সুতরাং রাজ্য স্তরে গঠিত একটা অর্গানাইজেশন বা সংস্থা হিসেবে বিবেচিত হয়। হোয়াট ইজ দ্য এইম অফ দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন, যার মূল উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করা এবং তাকে জাস্টিফাই করা, অর্থাৎ বিচার করা। লোকায়ুক্তের সাংগঠনিক কাঠামো কিরকম হয়ে থাকে সেটা প্রথমত করতে হবে। সাধারণত দেখা যায় লোকায়ুক্তে একজন চেয়ারপারসন বা প্রধান থাকেন, যিনি সাধারণত একজন প্রাক্তন বিচারপতি অর্থাৎ এক্স জাজ বা উচ্চপদস্থ হাইলি ডেজিগনেটেড একজন অফিসিয়াল অর্থাৎ গভর্নমেন্ট অফিসিয়াল হয়ে থাকেন, অর্থাৎ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হয়ে থাকেন। হোয়াট উইল বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ারপারসন, অর্থাৎ চেয়ারপারসনের কি প্রধান দায়িত্ব? প্রধান দায়িত্ব হলো লোকায়ুক্তের যে কার্যক্রম বা ফাংশনস বা তার প্রোগ্রাম রয়েছে সেটাকে ঠিকমতো কন্ডাক্ট করা, অর্থাৎ পরিচালনা করা, এবং দপ্তরের সব ধরনের যে সিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ বলা যায় যে সব ধরনের সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ বলা যায় যে এই লোকায়ুক্ত যে সমস্ত সিদ্ধান্ত নেবে সবাই মিলে সেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে চেয়ারপারসনের একটা বড় কি থেকে থাকে, রেসপন্সিবিলিটি বা দায়িত্ব থেকে থাকে। এখন হচ্ছে নিয়োগ, কিভাবে তাদের নিয়োজিত করা হয়। লোকায়ুক্তের নিয়োগ সাধারণত সব থেকে সোজা কথা, she or he is appointed by the governor of that particular state, অর্থাৎ লোকায়ুক্তের নিয়োগ সাধারণত রাজ্যপাল দ্বারা হয়ে থাকে। এই নিয়োগের ক্ষেত্রে বা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে রাজ্যের যিনি চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, অপোজিশন পার্টির যিনি লিডার থাকেন, বিরোধী দলনেতা, এবং উচ্চ আদালতের প্রধান যে বিচারপতি রয়েছেন তাদের সাথে অ্যাডভাইস নিয়ে সেই ব্যাপারে ডিসিশন নেওয়া হয়। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে উপলোকায়ুক্ত। লোকায়ুক্তের সহায়তায় একবার লোকায়ুক্তের কাজকর্মতে সহায়তা দেওয়ার জন্য বা অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য সাধারণত একজন বা একাধিক উপলোকায়ুক্তকে নিয়োগ করা হয়ে থাকে। উপলোকায়ুক্ত সাধারণত কি হয়ে থাকে, চেয়ারপারসন যিনি হন তার নির্দেশনায় বা তার অর্ডার সিটিতে কাজ করে থাকেন এবং লোকায়ুক্তের ক্ষমতা প্রয়োগ করতে সাধারণত তারা হেল্প করে থাকেন বা সহায়তা করে থাকেন। এরপর বলা যায় হোয়াট উইল বি দ্য দায়িত্ব, মানে রেসপন্সিবিলিটি অফ, বলা যেতে পারে যে উপলোকায়ুক্ত হন তার কি দায়িত্ব থেকে থাকে। উপলোকায়ুক্ত যদি ব্যক্তি, তার তো নিশ্চয়ই কিছু দায়িত্ব আছে, সেটাকে আমরা তো ইরাডিকেট করতে পারি না বা ইগনোরও করতে পারি না। সুতরাং উপলোকায়ুক্ত দেখা গেছে নির্দিষ্ট অঞ্চলের অভিযোগে কি করতে পারে, তদন্ত যেটা হয়ে থাকে সেই তদন্তের দায়িত্ব বা রেসপন্সিবিলিটিটা তিনি ফুলফিল করেন বা পালন করেন, এবং সেই অনুযায়ী তদন্ত বা এনকোয়ারি কাজকর্ম পরিচালনা করে থাকেন। চেয়ারপারসন যখন অ্যাবসেন্ট থাকেন, সাধারণত অনুপস্থিত থাকেন, তখন উপলোকায়ুক্ত তার রেসপন্সিবিলিটিটা ফুলফিল করে, অর্থাৎ তার দায়িত্বটা সাধারণত পালন করে থাকে। এরপর বলা হচ্ছে আরো কিছু জিনিস আমরা পড়বো, দ্যাট ইজ হচ্ছে তদন্ত এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা প্রশাসনিক বিভাগ। তদন্তকারী দল, সেখানে হচ্ছে যে এনকোয়ারি যে গ্রুপটা থাকে, লোকায়ুক্তের অধীনে তদন্তকারী কর্মচারীদের সাধারণত একটা দল থাকে বা গ্রুপ থাকে।
যারা সাধারণত এই করাপশনের বিরুদ্ধে বা দুর্নীতির অভিযোগে তদন্তটাকে কন্ডাক্ট করে থাকে বা ইনকোয়ারিটা পরিচালনা করে থাকে। এই দলটি সাধারণত খুব অভিজ্ঞ এক্সপিরিয়েন্সড পুলিশ অফিসার্স অর্থাৎ পুলিশ অফিসার আমরা হচ্ছে লয়ার সেও খুব অভিজ্ঞ অর্থাৎ বলা যায় আইনজীবী এবং অন্যান্যরা যে যে ক্ষেত্রে তারা স্পেসিফিক বা স্পেসিফাইড তাদের নিয়ে সাধারণত এটা ডেভেলপ করা হয় বা গঠন করা হয়ে থাকে। এরপর যেটা বলা যায় দ্যাট ইজ আইন এবং প্রশাসনিক বিভাগ অর্থাৎ ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিপার্টমেন্ট তার কথা বলা যেতেই পারে। লোকায়ুক্তের অধীনে একটি আইন ও প্রশাসনিক বিভাগ থাকে যা সাধারণত দেখা যায় যে মামলার যে আইনি বা লয়ের অ্যাসপেক্ট গুলো রয়েছে সেই আইনি দিকগুলোকে তারা কন্ডাক্ট করে থাকে বা পরিচালনা করে থাকে এবং প্রয়োজন মনে করলে ইফ দেয়ার ইজ আ নেসেসিটি তাহলে সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা বলা হয় অর্থাৎ প্রশাসনিক সহায়তা প্রদান করে থাকে। এরপর আমরা বলবো কিছু অ্যাসিস্ট্যান্ট কর্মী বা সহায়ক কর্মীর কথা বলা হয়েছে। লোকায়ুক্তের কার্যক্রম পরিচালনা তার অ্যাক্টিভিটিকে ঠিকমতো কন্ডাক্ট করার জন্য সাধারণত বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের ভেরিয়াস পিপল হু ট্রাই টু অ্যাসিস্ট সেই রকম ব্যক্তিকে নিয়োজিত করা হয়। তার মধ্যে কারা আসতে পারে এর মধ্যে তারা ক্লারিক্যাল অর্থাৎ কেরানি থাকতে পারে, আইটি অফিসিয়ালস থাকতে পারে, আইটি কর্মী থাকতে পারে, পোস্টম্যান হতে পারে, দাপ্তরিক বলা যেতে পারে কর্মচারী থাকতে পারে এবং অন্যান্য যারা সহায়ক কর্মচারী আছে তারা থাকতে পারে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্বাধীনতা এবং ক্ষমতা। লোকায়ুক্ত একটি স্বাধীন বা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে থাকে এবং তদন্তের কাজকে ঠিকমতো পরিচালনা করে বা কন্ডাক্ট করে। তবে এটা মনে রাখতে হবে সবসময় যে লোকপাল হচ্ছে সেন্টারে, লোকায়ুক্ত হচ্ছে স্টেটে এবং সেক্ষেত্রে তার তদন্ত ও বিচার কার্যকে ঠিকমতো কন্ডাক্ট করা বা পরিচালনা করা পরিচালনা করতে প্রয়োজনীয় ক্ষমতা তারা বহন করে থাকে। এটি কোনো ব্যক্তিকে যদি মনে করে তাকে উপস্থিত হতে, তলব করতে, সাক্ষীদের কি করা ঠিকমতো তারা ঠিকমতো বলছে কিনা সেটাকে পরীক্ষা করতে এবং প্রয়োজনীয় নথি, প্রয়োজনীয় নেসেসিটি ডকুমেন্ট সেগুলোকেও সংগ্রহ করতে পারে। সুতরাং লোকায়ুক্তের এই সাংগঠনিক যে কাঠামো রয়েছে মোটামুটি এক হলেও রাজ্য অনুসারে কিছুটা ভ্যারি হয় বা কিছুটা পরিবর্তিত হয়ে থাকে, তবে মূলত সাধারণত এই প্রথাটাই অনুসরণ করা হয়ে থাকে। এরপর যেটা বলা যায় যে লোকায়ুক্তের ক্ষমতা এবং কার্যগুলি কি আছে, হোয়াট ইজ দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য লোকায়ুক্ত। সেক্ষেত্রে দেখা যায় লোকায়ুক্ত রাজ্য স্তরে সাধারণত যেটা বললাম দুর্নীতির বিরুদ্ধে করাপশনের বিরুদ্ধে একটা লড়াই করার একটা হাতিয়ার বা একটা ইম্পর্টেন্ট দিক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখন বলা হচ্ছে তদন্ত, ইনকোয়ারি কথাটা খুব আমরা ব্যবহার করে থাকি। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ইনকোয়ারি অফ দ্যাট পার্টিকুলার লোকায়ুক্ত। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণত অভিযোগ আনা হয় এবং লোকায়ুক্ত রাজ্য সরকারের বিভিন্ন স্তরে সাধারণত যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে পারেন বা কোয়ারি করতে পারেন। এর মধ্যে সাধারণত মন্ত্রীও থাকে, বিনায়ক থাকে, অন্যান্য সরকারি কর্মচারী থাকে, সবই কিন্তু ইনক্লুডেড থাকে। এরপর আমরা বলবো যে প্রাইমারি ইনকোয়ারি বা প্রাথমিক অনুসন্ধান কাকে বলে। অভিযোগ প্রাপ্তির পর লোকায়ুক্ত প্রথমে একটা অভিযোগ পেল, লোকায়ুক্ত পেয়েই তো একেবারে বড় বড় স্টেপ নেবে না। প্রথমে প্রাইমারি স্টেজে লোকায়ুক্ত প্রথমে একটা প্রাইমারি একটা কোয়ারি বসান বা প্রাথমিক অনুসন্ধান বসান এবং সেক্ষেত্রে দেখা যায় যে যদি প্রাথমিকভাবে দেখা যায় যে অনুসন্ধানে অভিযোগের সত্যতা সত্যি যাচাই হচ্ছে তাহলে কিন্তু এটা পূর্ণাঙ্গ কি হচ্ছে পুলিশ কাস্টাডিতে চলে যায় বা এটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে থাকে, তোমার করার নির্দেশ দেয়। এরপর হচ্ছে নীতি এবং সাক্ষ্য গ্রহণ। সেক্ষেত্রে কি হচ্ছে লোকায়ুক্ত সাধারণত যদি প্রয়োজন মনে করে তাহলে বিভিন্ন ডকুমেন্ট বা নথিপত্র সংগ্রহ করতে পারে,
সাক্ষীদের প্রয়োজন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য নিড নেসেসিটি তারা তলব করতে পারে এবং তাদের কাছ থেকে তাদের কি বক্তব্য সেটাও কিন্তু সাক্ষ্য গ্রহণ করতে পারে, যা তদন্তের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় হতে পারে। এরপর বলা হচ্ছে বিচার এবং শাস্তি। সেখানে হচ্ছে শাস্তির তো সুপারিশ করা হলো, খুব ভালো কথা। তদন্ত শেষে যদি সত্যি সেই অভিযোগটা কি হয়, প্রমাণিত হয়ে যায়, যদি যে দেখা যায় লোকায়ুক্ত সংশ্লিষ্ট কর্তার বিরুদ্ধে সাধারণত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে। লোকায়ুক্ত সাধারণত সংশ্লিষ্ট কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একটা ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারে। এটি প্রশাসনিক, বলা যেতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু পানিশমেন্ট আছে এবং সেখানে বলছেন অনেকে এটাকে ফৌজদারি মামলাতেও সে তার সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া যেতে পারে বা সেক্ষেত্রে সেটা সেভাবেই অন্তর্ভুক্ত হতে পারে। এবার হচ্ছে প্রভাবিত প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট এবং আদালত সাধারণত নির্দিষ্ট কিছুটা ইনফ্লুয়েন্স খাটাতে পারে বা প্রভাব ফেলতে পারে। যিনি তদানীন্তন কর্মকর্তার বরখাস্ত বা সাময়িক অব্যাহতি দেওয়ার সুপারিশ করা যায়। অর্থাৎ এই দলের কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বা সাময়িক অব্যাহত যে সমস্ত অঞ্চল আছে সেক্ষেত্রে সুপারিশ করা যেতে পারে। এরপর করা যেতে পারে ক্ষমতা। কাকে নির্দেশ দেবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে সরকারের নির্দেশ। লোকায়ুক্ত রাজ্য সরকারকে দুর্নীতির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিরুদ্ধে দ্রুত যাতে সেটা স্লো না হয়ে যায়, অর্থাৎ দ্রুত পদক্ষেপ বা স্টেপস নেওয়ার জন্য সরকারকে সে অর্ডার দিতে পারে, সরকারকে নির্দেশ দিতে পারে। এবারে বলা হচ্ছে যে প্রতিবেদন জমা দেওয়া। এটা কি করে হয়? দেখা যায় যে লোকায়ুক্ত তদন্তের কি হচ্ছে যে বলা যেতে পারে ফলাফল, রেজাল্ট এবং সুপারিশ, অর্থাৎ কমিটি প্রপোজাল রয়েছে প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট বা বিধানসভায় সেটাকে কি করা হয়, জমা দেওয়া হয়। এই প্রতিবেদনগুলো জনসাধারণের জন্য বা উন্মুক্ত বা ওপেন আপ করা যেতেই পারে। এরপর বলা হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ দেখা যায় যে স্বাধীন তদন্ত, লোকায়ুক্ত একটি স্বাধীন বা একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে থাকে এবং যার উপর বলা যায় যে কোনো রাজনৈতিক, অর্থাৎ কোনো বলা যায় যে রাজনৈতিক বা প্রশাসনিক চাপ প্রয়োগ করা যায় না। There is no scope for the implementation of political as well as administrative pressure. এটা করা যেতে পারে না। এটি বা তদন্ত এবং সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণ সাধারণত স্বায়ত্তশাসিত লেগে যেতে পারে, স্বায়ত্তশাসন লেগে যেতে পারে। এবারে হচ্ছে আনলিমিটেড পাওয়ার বা অবাধ ক্ষমতা। লোকায়ুক্ত যে কোনো ব্যক্তিকে কি বলা যেতে পারে, তলব করতে পারে। যে কোনো অফিসে যদি প্রয়োজন মনে করে সে তার এন্ট্রি নিতে পারে, প্রবেশ করতে পারে বা যে কোনো নথি বা যে কোনো ডকুমেন্টেশন বা বলছে প্রমাণ সংগ্রহ করতে তাকে কি হচ্ছে অবাধ ক্ষমতা রাখতে পারে। এরপরে যেটা বলবো কনসাসনেস অফ দ্য পিপল, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি। এবং সেখানে জনসংখ্যা বৃদ্ধি নয়, ভারতবর্ষকে চিনতেও কিন্তু চলে গেছে, ঢুকে চলে গেছে, কিন্তু জনসংখ্যা থাকলে হবে না, তো তার প্রপার ইউটিলাইজেশনে বা মানে প্রপার ইউটিলাইজেশন প্রচুর প্রয়োজন হয়ে থাকে। সুতরাং সেখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দ্যাট ইজ দ্য জনসচেতনতা বৃদ্ধি, সচেতনতা প্রসার। লোকায়ুক্ত সাধারণত দুর্নীতি বিরোধী যে প্রসার করে থাকে এবং প্রচারক সচেতনতা বৃদ্ধিতে যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে থাকে বা ভূমিকা পালন করে। এটি জনগণকে এই যে এত করাপশন আমরা দেখছি আর্জি করে সমস্ত বেরোচ্ছে, সেখানে জনগণকে দুর্নীতি সম্পর্কে সাধারণত কি করা হয়,
দুর্নীতি সম্পর্কে নানা রকম কসরত করতে, সচেতন করতে এবং তাদের অভিযোগ জানানোর জন্য, তাদের কমপ্লেইন জানানোর জন্য উৎসাহিত করে। লোকায়তের এই ক্ষমতা এবং কার্যাবলী রাজ্যভেদে কিছুটা সেটা হতেই পারে, কোনো রাজ্য ছোট, যেমন উত্তরপ্রদেশ সব থেকে বড়, বিহার বড়, বড়, সেক্ষেত্রে হচ্ছে কোনো রাজ্য আয়তনে ছোট, কোনো রাজ্য আয়তনে বড়। সুতরাং লোকায়তের এই ক্ষমতা এবং কার্যাবলী রাজ্য স্তরে কিছুটা কি আনতে পারে, চেঞ্জ আনতে পারে বা পরিবর্তন আনতে পারে, এবং সাধারণত এই কাঠামোই অনুসরণ করা হয়ে থাকে। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এটাই পালন করে, এবং সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, সেটাও কিন্তু অনেকটা নিশ্চিত করা যায়। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে, এটা তো বললাম এটা, এবার আমরা যেটা করবো জুডিশিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে একটু কথা বলতে গিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে গিয়ে ফরাসি দার্শনিক বলা যেতে পারে যে মন্তেস্কুর কথা আমরা বলতে পারি। তিনি কিন্তু একটা কথা খুব ভালো বলেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে সেক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা বিভাগে সম্পূর্ণ আলাদা করে দাও। সেই জন্য বলা হয় যে ভারতের বিচার ব্যবস্থা, আমরা প্রায় 200 বছর ইংরেজদের অধীনে ছিলাম, সুতরাং ভারতের বিচার ব্যবস্থা বা জুডিশিয়াল সিস্টেমটা যদি দেখো, তাহলে দেখা যায় ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা ওয়েল অর্গানাইজ বা সুপ্রতিষ্ঠিত এবং সুসংগঠিত একটা কাঠামো, যা দেশের সংবিধানের অধীনে কাজ করে, অর্থাৎ যা দেশের সংবিধানের অধীনে কাজ করে এবং ন্যায় বিচার প্রদানের জন্য বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে থাকে। একটা কথা বলি যে বিচার ব্যবস্থা যদি দেখা যায়, ভারতবর্ষের বিচার ব্যবস্থা এটা অনেকটা পিরামিডের মতো হয়ে থাকে, এবং তার সর্বোচ্চ স্তরে অবস্থান করে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। এখন বলা হচ্ছে সুতরাং ভারতের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সাধারণত 3টে স্তরে বিভক্ত। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে উচ্চ আদালত, আর একটা হচ্ছে অধস্তন আদালত। What will be the characteristics of the judicial system of India? সেখানে বলা আছে ভারতের বিচার ব্যবস্থার প্রধান প্রধান কি ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথমেই যেটা বলি, ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের কথা বলতে পারি। সুতরাং সুপ্রিম কোর্ট ইট ক্যান বি ডিনোটেড অ্যাজ দ্য হাইয়েস্ট অর্গান অফ দ্য বডি। অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্টের যেমন দেশের সর্বোচ্চ আদালত, আদালতের ক্ষেত্রে যেমন ভারতবর্ষের মানবদেহকে দিয়ে যদি বিচার করি তাহলে হয়তো অনেকে বলবেন মাথা, সেই রকম বলা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের দেশের হাইয়েস্ট বডি বা সর্বোচ্চ আদালত হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটি সাধারণত একটা অ্যাপিলেট, অর্থাৎ একটা আপিল আদালত হিসেবে কাজ করে থাকে, যার রায় সর্বোচ্চ হতে পারে, হাইয়েস্ট হতে পারে এবং সর্বনিম্ন হতে পারে বা মানে অর্থ হতে পারে, এটাও দেখা যেতে পারে। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক বা কম্পোজিশন অফ দিস, মানে অফ দিস আদালত, হ্যাঁ, সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে একজন প্রধান বিচারপতি থাকে এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে একটা কি হচ্ছে বিচার ব্যবস্থা করা হয়ে থাকে, যার সদস্য সংখ্যা কমার বর্তমানে সাধারণত 34 পর্যন্ত হতে পারে। এবারে হচ্ছে ক্ষমতা এবং কার্যাবলী। সুপ্রিম কোর্টের ক্ষমতা আর কার্যাবলী প্রথমে আলোচনা করে নিই। সংবিধানকে ঠিকমতো ব্যাখ্যা করা, অর্থাৎ আমরা তো জানি যে ভারতের সংবিধান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সুতরাং সেই কনস্টিটিউশনকে ঠিকমতো ডেফেক্ট করা, সাংবিধানিক বৈধতার প্রশ্নে, অর্থাৎ সেটা ঠিক বা ঠিক প্রশ্নে দেখা যায় যে রায় প্রদান করা এবং বিভিন্ন জানলার আপিল শুনানা, বিভিন্ন মামলার আপিল শুনানি করা। এটি কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে সাধারণত ট্রাই টু রিসলভ দ্য ডিসপিউট, অর্থাৎ বিরোধ নিষ্পত্তির ক্ষমতা রাখে। এবারে আমরা যেটা পড়বো দ্যাট ইজ হচ্ছে হাইয়েস্ট বডি বা হাইয়েস্ট জুডিশিয়াল সিস্টেম হিসেবে, সেক্ষেত্রে উচ্চ আদালতের কথা বলেছি। প্রতিটি রাজ্যের জন্য, প্রতিটি রাজ্যে বা রাজ্যগুলোর জন্য, একটি গোষ্ঠীর জন্য সাধারণত একটি হাইয়েস্ট একটা জুডিশিয়াল বডি থাকে বা উচ্চ আদালত রয়েছে।
এই উচ্চ আদালত রাজ্যের যে অধস্তন বা লোয়ার যে অধস্তন আদালতগুলো আপিল ও শুনানি করে এবং সেগুলির রায় ও আদেশ বাতিল করতে পারে। অর্থাৎ উচ্চ আদালত রাজ্যের অধস্তন যে আদালতগুলো রয়েছে, লোয়ার চেম্বারগুলো রয়েছে, সেখানেও তো গিয়ে হচ্ছে আপিলটা শুনানি করার প্রয়োজন, মানে আপিল শুনানি করে ও সেগুলো রায়, এও রায়ের আদেশও কি করে দিতে পারে, সেক্ষেত্রে বাতিল করতে পারে। এরপরে আমরা বলবো প্রশাসনের উপর বিচার ব্যবস্থার কন্ট্রোল বলতে আমরা কি বুঝি। প্রশাসনের উপর বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ বলতে বিচার বিভাগ, আমাদের তো তিনটে বিভাগ আছে শাসন ব্যবস্থার, একটা আইন বিভাগ অর্থাৎ বলা যায়, একটা হচ্ছে এক্সিকিউটিভ শাসন বিভাগ বলা যায়, আর একটা হচ্ছে জুডিশিয়াল ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ বলা যায়। প্রশাসনের উপরে বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণ বলতে বিচার বিভাগের সেই পাওয়ার বা ক্ষমতাকে বোঝানো হয়ে থাকে যার মাধ্যমে প্রশাসনিক কর্তৃপক্ষ বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে কার্যকলাপকে ঠিকমতো সুপারভাইজ করা অর্থাৎ দেখভাল করা, পর্যালোচনা করা এবং ট্রাই টু কন্ট্রোল এটা নিয়ন্ত্রণ করা হয়, যাতে তা আইনসঙ্গত থাকে, ল অফ দ্য সোসাইটি থাকে এবং ব্যক্তির অধিকার যাতে কি না হয়, লঙ্ঘন না হয়। বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণের কিছু কিছু রূপ রয়েছে। প্রথমে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ জুডিশিয়াল স্ট্রাকচার, অর্থাৎ বলা যায় যে বিচার ব্যবস্থা পর্যালোচনার ক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে। প্রথমে হচ্ছে আমরা যেটা করব দ্যাট ইজ দ্য সাংবিধানিক বা কনস্টিটিউশনাল সুপারভিশন, অর্থাৎ সাংবিধানিক পর্যালোচনা। আদালত প্রশাসনিক কার্যকলাপগুলো সঙ্গে হচ্ছে সংবিধানের সাথে সামঞ্জস্য কি না হয়ে দেয়, মানে বলা যায় যে এগুলো হচ্ছে ইট ইজ ভেরি মাচ রিলেটেড টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিনা তাকে এক্সামিন করা বা পরীক্ষা করা। যদি কোনো কার্যকলাপ যদি আনকনস্টিটিউশনাল হয়ে যায় অর্থাৎ অসাংবিধানিক পাওয়া যায়, তবে তাকে রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা কিন্তু তার রয়েছে। এরপর হচ্ছে আইনকে কি করা হচ্ছে পর্যালোচনা করা। আদালত অনেক সময় এক্সামিন করে দেখে বা পরীক্ষা করে দেখে যে প্রশাসনিক কার্যকলাপগুলি সংশ্লিষ্ট আইন বা বিধির সাথে যে আইনটা রয়েছে ল অফ দ্য ল্যান্ড তার সঙ্গে কিন্তু অ্যাডজাস্টেবল হতে হবে বা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি প্রশাসনিক কর্তৃপক্ষ বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তাদের হাতে ক্ষমতা অনেক সময় ক্রস করে অতিক্রম করে আদালত সেই কার্যকলাপ কি করে দিতে পারে, যদি প্রয়োজন মনে করে তাহলে রিজেক্ট করে দিতে পারে বা বাতিল করতে পারে। এরপর হচ্ছে বিচার কার্যের ব্যাখ্যা। আদালত আইন বা বিধির কি করতে পারে, ডেসক্রিপশন দিতে পারে বা মানে কি হচ্ছে ব্যাখ্যা প্রদান করে, যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি বা প্রশাসনিক কর্তৃপক্ষ সঠিকভাবে তাকে মানতে পারে এবং বলা যায় যে একে ঠিকমতো প্রয়োগ করতে পারে বা ইমপ্লিমেন্ট করতে পারে এবং সিদ্ধান্তের ক্ষেত্রেও একটা অ্যাডজাস্টেবিলিটি বা সামঞ্জস্যতা বজায় থাকে। এখন হচ্ছে যে বিচার কার্যের ব্যাখ্যা তো আমরা বললাম, এরপর আরো কিছু ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করবো, দ্যাট ইজ হচ্ছে রিট ক্ষমতা। সেই ক্ষমতার মধ্যে প্রথমে কি করে হেভিয়াস কর্পাস, কথাটার মানে কি, প্রশাসনিক কর্তৃপক্ষের অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে বডি রয়েছে সেই প্রশাসনিক কর্তৃপক্ষের তত্ত্বটি কি বলা হচ্ছে আটক থেকে ব্যক্তি, অবৈধ আটক থেকে ব্যক্তিদের কি করে থাকে, সেভ করে থাকে বা রক্ষা করে থাকে। দ্বিতীয়ত যেটা বলা যায় দ্যাট ইজ ম্যান্ডামাস, প্রশাসনিক কর্তৃপক্ষকে তার আইনি কর্তব্য পালন করতে কি করতে হয়, বাধ্য করে। অর্থাৎ প্রশাসনিক কর্তৃপক্ষের কি হচ্ছে যে বলা যেতে পারে আমি ব্যক্তি না সরি প্রশাসনিক কর্তৃপক্ষে যারা ব্যক্তি থাকে তাদের আটক থেকে ব্যক্তিদের রক্ষা করে থাকে। ম্যান্ডামাস অর্থাৎ মানে কি, প্রশাসনিক কর্তৃপক্ষকে তার আইন কর্তব্য পালন করতে তারা কি করে থাকে, ইট ইজ অ্যান অব্লিগেটরি টাস্ক, অর্থাৎ পালন করতে বাধ্য করে থাকে। এছাড়া বলা হচ্ছে প্রহিবিশন, অর্থাৎ প্রশাসনিক কর্তৃপক্ষকে তাদের ক্ষমতা সবাইকে কাজ করতে বাধা দেয়। এরপর হচ্ছে সার্টিওয়ারি, প্রশাসনিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিল করে রিজেক্ট করে যা তাদের ক্ষমতা ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে কি হচ্ছে প্রাকৃতিক ন্যায় বিচারের নীতিগুলো
অনেক সময় ন্যাচারাল ল অফ দ্য ল্যান্ড সেটাও কিন্তু বিঘ্নিত হয়ে থাকে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে কোয়ারেন্টো। কোনো ব্যক্তি জনসাধারণ অফিসে দাবির বৈধতা চ্যালেঞ্জ করে কোনো ব্যক্তি, হ্যাঁ। এরপরে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল বা এবং আপিল। সেখানে আদালতে তো নিশ্চয়ই আপিল করতে হবে। প্রশাসনিক সিদ্ধান্তগুলির বিরুদ্ধে আইন বা তথ্যের ভিত্তিতে সেটাই গৌফতা হারাপাতি অর্থাৎ উচ্চ আদালতে আপিল করা যায়। এবার এখানে আমরা কতগুলো বেশ শক্ত শক্ত কথা বলেছি। একটা বলেছি ট্রাইব্যুনাল পর্যালোচনা। সুতরাং সেক্ষেত্রে কি হয়ে থাকে, সেখানে হচ্ছে আদালত প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয়ে থাকে, যা তা আইন থেকে এবং প্রশাসনিক ন্যায় বিচারের নীতিগুলোর সঙ্গে সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ যে লগুলো আছে তার সঙ্গে সাধারণত অ্যাডজাস্টেবল হয়ে থাকে বা সামঞ্জস্য হয়ে থাকে। এরপরে আমরা যেটা করবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, দ্যাট ইজ পিআইএল বা যেটাকে বলা হয় পাবলিক লিটিগেশন লিমিটেড। সেখানে পাবলিক লিটিগেশন না, পাবলিক ইন্টারেস্ট তোমার হচ্ছে লিটিগেশন। পিআইএল এর মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অর্থাৎ গ্রুপও হতে পারে আদালতের কাছে প্রশাসনিক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণত কি করে থাকে, বিরুদ্ধে প্রতিকার চাইতেই পারে, যা জনস্বার্থে, কারণ ইট ইজ হ্যাম্পার বলতে পারো যে জনস্বার্থের ক্ষতি করে, হার্মফুল ফর দ্য সেক অফ দ্য পিপলস অ্যাটিটিউড, জনস্বার্থের ক্ষতি করে থাকে বা তাদের অধিকারকে লঙ্ঘন করার কথা বলে। আদালত পিআইএল ব্যবহার করে প্রশাসনিক কার্যকলাপকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটি আছে তাকে অনেকটা নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে থাকে, যা অন্যথায় কোথাও কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না। এরপরে হচ্ছে ডিক্লারেটরি রিলিফ, অর্থাৎ মানে কি কথাটা, আদালত ডিক্লারেটরি রায় দিতে পারে যা কোনো নির্দিষ্ট পদক্ষেপের আদেশ না দিয়ে পক্ষগুলির অধিকার নির্ধারণ করে। এটি প্রশাসনের কর্তৃপক্ষকে তাদের কার্যকলাপের বৈধতা সম্পর্কেও নির্দেশ দিয়ে থাকে। এরপর যেটা বলবো দ্যাট ইজ ইনজাংশন। ইনজাংশন মানে কি, আদালত প্রশাসনিক কর্তৃপক্ষকে এমন কোনো কার্যকলাপ অ্যাক্টিভ করতে বাধা দিতে পারে যা অপরিবর্তনীয় বলা যায় এবং ইতি বা অধিকারকে লঙ্ঘন করতে পারে। এখন বলা হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্তে সাধারণত বলা হয় দুই রকম। সেখানে বলা হচ্ছে বিচারিককে, একটা কথা বলি, বিচারিক জবাবদিহিতা, কথাটা বেশ পচকট কথা। আদালত প্রশাসনিক কর্তৃপক্ষকে তার সিদ্ধান্ত কি করতে পারে, সিদ্ধান্ত পাঠানোর জন্য বাধ্য করে, যা প্রশাসনিক প্রক্রিয়ার ক্ষমতা এবং ব্যাখ্যাকে অনেকটা কি করে দেয়, ফুলফিল করে বা নিশ্চিত করে থাকে। এরপর আমরা যেটা বলবো দ্যাট ইজ পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। এটি হলো একটা প্রসেস, একটা ল অফ দ্য ল্যান্ডের একটা প্রসেস পদ্ধতি, যার মাধ্যমে জনস্বার্থ রক্ষাতে আদালতে সাধারণত মামলা দায়ের করা হয়ে থাকে। এটি ব্যক্তিগত বা নিজস্ব পার্সোনাল অর্থাৎ পার্সোনাল সেলফিশ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে সাধারণত দেখা গেছে সামগ্রিক জনগণের কল্যাণের দিকে নজর রাখে। আইপিএল একজন ব্যক্তি বা সংস্থা জনসাধারণের গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুতে আদালতের হস্তক্ষেপ চাইতেই পারে, যদি তারা সরাসরি কোনোভাবে ইনফ্লুয়েন্সড না হয়ে যায় বা প্রভাবিত না হয়। এটি সাধারণত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেগুলো হয় সাধারণত হচ্ছে তোমার পরিবেশ, এনভায়রনমেন্ট, মানবাধিকার, হিউম্যান রাইটস, দুর্নীতি, করাপশন এবং সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়নি। এরপর হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে কি কি বৈশিষ্ট্য রয়েছে বা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে জনস্বার্থে মামলা। পিআইএল এর মাধ্যমে জনস্বার্থের স্বার্থে মামলা করা হয়, যেখানে সমাজের বৃহত্তর অংশ অর্থাৎ বৃহত্তর অংশ কি হয়ে থাকে, কল্যাণের কথা বিবেচনা করা হয়ে থাকে।
এরপর হচ্ছে স্থায়িত্বে স্থিতিশীলতা, অর্থাৎ কথাটার মানে কি, লোকাস স্ট্যান্টি এই কথাটা বলা হয়েছে। পিআই এর ক্ষেত্রে যে কেউ, এমনকি কোনো ব্যক্তি, পার্সন বা একটা অর্গানাইজেশন বা সংস্থা যারা সরকারি ক্ষতিগ্রস্ত নয় এবং তাও আদালতে তারা মামলা করতেই পারে। এর ফলে সমাজে যার পিছিয়ে পড়া বা দুর্বল সুবিধাভোগী শ্রেণীর পক্ষ থেকে মামলা কি হচ্ছে করা, মামলা করা হতে পারে। এবারে হচ্ছে নিম্ন ব্যয়। পিআই দায়ের খরচা তুলনামূলকভাবে অর্থাৎ কম্পারেটিভলি ভাবে যা সাধারণ মানুষের পক্ষে আইনের আইনি প্রতিকার পাওয়া অনেক শক্ত বলে মনে করা হয়। বিচার ব্যবস্থার সক্রিয়তা। পিআইএল আদালতের সক্রিয় ভূমিকার একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেখানে আদালত নিজেই জনস্বার্থ রক্ষাকারী হিসেবে ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পিআইএল এর গুরুত্বটা কি হয়ে থাকে, বা what is the importance of PIL এবং what is the importance characteristics to রক্ষা করা, to protect the fundamental rights। পিআইএল এর মাধ্যমে জনগণের যে মৌলিক অধিকার রক্ষার একটি কার্যকর মাধ্যম হিসেবে এটাকে বিবেচনা করা যেতেই পারে। আচ্ছা, এরপরে হচ্ছে পাবলিক পার্টিসিপেশন, অর্থাৎ জনগণের অংশগ্রহণ। এটি জনগণকে অংশগ্রহণের কথা বলে এবং সেই অংশগ্রহণ হচ্ছে ডাইরেক্টলি পার্টিসিপেশন, অর্থাৎ সরাসরি সংযোগ স্থাপনের কথা সুযোগ দেয় এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা জুডিশিয়াল সিস্টেম অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। দুর্নীতি এবং বলা যেতে পারে অপব্যবহারের বিরুদ্ধে লড়াই। পিআই এর মাধ্যমে সাধারণত দেখা যায় যে দুর্নীতি, করাপশন, ক্ষমতার অপব্যবহার বা বলা যেতে মিসইউজ অফ পাওয়ার এবং প্রশাসনিক যে ব্যর্থতা বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফল্ট রয়েছে তার বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপে যাওয়া যায়। এরপর হচ্ছে প্রতিবন্ধকতামূলক আইন। পিআইএল উন্নয়নের নামে সাধারণত অনেক সময় পরিবেশের ক্ষতি বা সমাজের যে উইকার সেকশন অফ দ্য সোসাইটি আছে, দুর্বল শ্রেণীর উপরে এমন কিছু ইনফ্লুয়েন্স ফেলতে পারে বা প্রভাব ফেলতে পারে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে সে আবার কি দিতে পারে, প্রোটেকশনও দিতে পারে বা সুরক্ষা প্রদান করে। এখন হচ্ছে যে পিআইএল এর চ্যালেঞ্জ কি হয়ে থাকে। প্রথম হচ্ছে মিসইউজ, অপব্যবহার। কখনো কখনো পিআইএল ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত নিজেদের স্বার্থসিদ্ধি বা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ব্যবহৃত হতে পারে, যা আসল উদ্দেশ্যকে অনেক সময় ব্যাহত করে বা ইন্টারাপ্ট করে। আরেকটা হচ্ছে অপর্যাপ্ত সম্পদ। পিআইএল এর সংখ্যা বাড়ার কারণে বিচার বিভাগের উপরে বা জুডিশিয়াল সিস্টেমের উপরে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে, যা সময় মতো বিচার প্রদানের ক্ষেত্রেও সেগুলো বলা যেতে পারে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন হচ্ছে যে এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কথাটা খুব ব্যবহার করছি। বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সাধারণত দেখা যায় যে বলা যেতে পারে যে সমাজে একটা ইকুয়ালিটি যাতে মেনটেন করা যায় বা সমাজে ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিস যাতে ঠিকমতো এস্টাবলিশড হয়, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলা যেতেই পারে। প্রশাসনের ওপর বিচারিক নিয়ন্ত্রণ বিচার বিভাগের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখানে বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কি রয়েছে, লিমিটেশন রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে। এই বিচারের নিয়ন্ত্রণের মূল সীমাবদ্ধতার ক্ষেত্রে বা লিমিটেশন গুলোর ক্ষেত্রে কি দেখা যায়। প্রথমত হচ্ছে যে ল্যাক অফ স্পেশালিস্ট পার্সন, অর্থাৎ বিশেষজ্ঞের অভাব। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময় স্পেশাল লোকজন বা যারা সে ব্যাপারে বুঝছেন বিশেষ জ্ঞানের প্রয়োজন হয়, যা বিচার কার্যের ক্ষেত্রে নাও থাকতে পারে।
আদালত যখন জুডিশিয়াল সিস্টেম বা কোর্ট যখন একটা প্রশাসনিক সিদ্ধান্তকে রাইট রিভাই পর্যালোচনা করে, তখন তারা প্রায় কারিগরি ও বিশেষজ্ঞ জ্ঞানে কি রয়েছে অভাব অনুভব করতে পারে, যা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সময় অবস্ট্যাকল ক্রিয়েট করে থাকে। এরপর হচ্ছে যেটা বলা যায় যে অতিরিক্ত বিচারিক হস্তক্ষেপ। বিচার বিভাগের একটি বিচার বিভাগের অতিরিক্ত একটা হস্তক্ষেপ যেটা প্রশাসনের বলা যেতে পারে অ্যাক্টিভিটিকে অনেক ক্ষেত্রে ব্যাহত করতে পারে বা অবস্ট্রাকশন করতে পারে, অবস্ট্রাকশন বা অবস্টাকল হিসেবে কাজ করতে পারে। আদালত যদি সব ক্ষেত্রে খুব বেশি করে ইন্টারফেয়ার করে, হস্তক্ষেপ করে থাকে, তবে এটি কিন্তু প্রশাসনিক কর্তৃপক্ষ বা অ্যাডমিনিস্ট্রেটিভ বডির কার্যক্রমকে অনেক কি করতে পারে, অনেকটা হ্যাম্পার করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিক স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও একটা কিন্তু নেতিবাচক প্রভাব বা একটা নেগেটিভিটি দেখা যেতে পারে। এরপর যেটাকে বলা যায় দ্যাট ইজ বিচারিক বিলম্ব। বিচার বিভাগে সাধারণত দেখা গেছে যে মামলার ভার কি হচ্ছে যে খুব বেশি হওয়ার কারণে সিদ্ধান্ত প্রায়ই হচ্ছে অনেক সময় কি হচ্ছে লেটে নেওয়া হচ্ছে বা বিলম্বিত হয়। এই বিলম্ব প্রশাসনিক কার্যকলাপকে বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিকে অনেকটাই ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে, এবং যার ফলস্বরূপ সোশ্যাল জাস্টিস বা ন্যায় বিচারটাও অনেক ক্ষেত্রে ডিটেইনড হয়ে যায় বা বিলম্বিত হতে পারে। এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা। সুতরাং দেখা যায় যে কিছু কিছু প্রশাসনিক কার্যক্রম বিচার বিভাগীয় পর্যালোচনার বাইরেও হয়ে থাকে। যেমন ধরুন রাজ্যের কোনো নীতি রিলেটেড সিদ্ধান্ত, ডিসিশন বা আন্তর্জাতিক চুক্তি বা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট। এই ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ বা ইন্টারফেয়ার করতে পারে না বা প্রশাসনের উপর পূর্ণাঙ্গ বিচারিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাধারণত সীমাবদ্ধতা তৈরি করে। এরপর বলা হচ্ছে যে বিচারের ভুলের সম্ভাবনা। সেখানে বলা হচ্ছে যে আদালতের রায় কখনো কখনো কি হতে পারে, ভুল হতে পারে। আফটার অল উই আর দ্য হিউম্যান বিং, মানুষ। বিশেষজ্ঞ যখন বিষয়টি খুব ভাবে দেখে, সেক্ষেত্রে অনেক সময় সেখানে অনেক কমপ্লিকেশন আসতে পারে, জটিলতা আসতে পারে। এর ফলে প্রশাসনিক কাজকর্মে অনেক সময় যেটা কাঙ্ক্ষিত নয় সেই ধরনের প্রভাবও অনেক সময় পড়ে যেতে পারে। এবারে যেটা বলা যায় আদালতের একটা দেখো লিমিটেড রিসোর্স আছে, তাদের সীমিত সম্পদ, এবং বিচারপতি সংখ্যাগরিষ্ঠ বিচার বিভাগের কর্তৃপক্ষকে কি করে থাকে, সীমিত করে থাকে। এখন বলা হচ্ছে প্রশাসনিক স্বাধীনতা। বিচার বিভাগের অত্যাধিক হস্তক্ষেপ, মানে অনেক সময় বিচার জুডিশিয়াল সিস্টেমে অনেক ক্ষেত্রে ইন্টারফেয়ারেন্স অর্থাৎ প্রশাসনিক স্বাধীনতাকে অনেক ক্ষেত্রে ক্ষতি করে দিতে পারে। প্রশাসনকে স্থায়ীভাবে একটা পরিচালনা করার প্রয়োজন, কারণ গভর্নমেন্টের যদি স্টেবিলিটি না থাকে, গভর্নমেন্ট যদি উল্টে যায়, তাহলে কিন্তু উন্নয়ন বা ডেভেলপমেন্ট আসে না। সুতরাং প্রশাসনকে দায়িত্ব করে পরিচালনা করার স্বাধীনতা এবং প্রয়োজন ও অতিরিক্ত বিচারপতিদের নিয়ন্ত্রণ, সেই স্বাধীনতাকে অনেক ক্ষেত্রে কি করে দেয়, লিমিটেড করে দেয় বা সীমাবদ্ধতা করতে পারে বা সীমাবদ্ধ করতে পারে। এরপরে যেটা আমরা বলতে পারি প্রক্রিয়াগত তোমার জটিলতা। এটাই আজকে আমাদের শেষ পয়েন্ট হিসেবে আমরা বিবেচনা করতে পারি। দ্যাট ইজ হচ্ছে এই বিচার ব্যবস্থা যদি অ্যানালাইজ বিচার বা জুডিশিয়াল প্রসেস অফ ইন্ডিয়া, অর্থাৎ বিচারিক পর্যালোচনার প্রক্রিয়ায় অনেক সময় বলা হয় যে ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ আ কমপ্লিকেটেড ওয়ান, অর্থাৎ এটা জটিল এবং ইট ইজ ভেরি মাচ টাইম টেকিং, অর্থাৎ সময় সাপেক্ষ হতে পারে। ফলত এটি সাধারণ মানুষের জন্য আইনি প্রতিকার পাওয়া অনেক সময় সেক্ষেত্রে কি হয়েছে, ভীষণ কি হয়ে থাকে, সেখানে কঠিন হয়ে থাকে সেই জিনিসটা। তাই বিচার ও নিয়ন্ত্রণে একটা ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম আনার প্রয়োজন আছে, যাতে প্রশাসনিক কার্যকর্ম বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো ঠিকভাবে বা কার্যকরভাবে পরিচালিত হয়ে থাকে, এবং একই সাথে আইন এবং ন্যায় বিচারও কি করা যায়, রক্ষা করা যেতে পারে।
সুতরাং এই হচ্ছে মোটামুটি আমরা আজকে যেটা করলাম জুডিশিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া। সেখানে আমি একটু নিচ থেকে পয়েন্টগুলো একবার বলি। দ্যাট ইজ হচ্ছে যে প্রশাসনিক মানে বলা যেতে পারে জটিলতা, বিচার বিভাগ। একটা কথা মনে রাখতে হবে, ভারতের সুপ্রিম কোর্ট বা যে বিচার ব্যবস্থা সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড বিচার ব্যবস্থা। অবস্থান আদালত, তার উপরে আরেকটা আদালত, তার উপরে হাইকোর্ট, তার উপরে রয়েছে সর্বোচ্চ আদালত, এইভাবে থাকে। এরপরে হচ্ছে আমরা যেগুলো বললাম বিচারক ভুলের সম্ভাবনা কতটা আছে সেটা নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা যেটা বলে দিতে পারি যে বলা যেতে পারে যে নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা বা অতিরিক্ত বিচারকের হস্তক্ষেপ, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে বিচার ব্যবস্থার কিছুটা সীমাবদ্ধতা বা লিমিটেশনের কথা বলা হয়েছে। এছাড়াও আমরা যেটা করেছি দ্যাট ইজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা পড়া, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অর্থাৎ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং সেখানে আমরা অনেক কিছুর মধ্যে একটা ধরেছি জনগণের পার্টিসিপেশন, অংশগ্রহণ, দুর্নীতি বা মিসইউজ অফ পাওয়ার অর্থাৎ অপব্যবহারের বিরুদ্ধে লড়াই বা প্রতিবন্ধকতামূলক উন্নয়ন, সেটাকে ইরাডিকেশন করা। অর্থাৎ পিআইএল এর চ্যালেঞ্জ কি কি রয়েছে, একটা মিসইউজ, অপব্যবহার, অপর্যাপ্ত সম্পদ রয়েছে অর্থাৎ মানে ইউজড রিসোর্সেস রয়েছে, এগুলোর কথা আমরা বলতে পারি। এরপরে দেখা যায়, একটু বলে নিই, প্রশাসনের উপরে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণের কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় দ্যাট ইজ দ্য বিশেষজ্ঞতার অভাব। সুতরাং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষজ্ঞতার ভীষণ নেসেসিটি রয়েছে বা প্রয়োজন আছে, যা বলা যায় যে বিচারকদের নাও থাকতে পারে। আদালত যখন কোন প্রশাসনিক সিদ্ধান্তকে কি করে, অ্যানালাইজ করে বা পর্যালোচনা করে, সেখানে তখন তারা প্রায় কিন্তু বলা যায় টেকনিক্যাল, কারিগরি ও বিশেষজ্ঞদের জ্ঞানের অভাব কিন্তু তারা সবসময় কি করে থাকে, ফিল করতে থাকে, অনুভব করতে পারে, যা তাদের অনেক সময় কারেক্ট ডিসিশন নিতে অনেকটা অসুবিধাজনক করে ফেলে। এছাড়াও আরেকটা হচ্ছে, আরেকটা পয়েন্ট আমি আরেকবার রিপিট করছি, দ্যাট ইজ হচ্ছে অতিরিক্ত বিচারকের হস্তক্ষেপ। বিচার বিভাগের অতিরিক্ত হস্তক্ষেপ প্রশাসনের কার্যকারিতা বা অ্যাক্টিভিটিকে অনেকটাই ইন্টারাপ্ট করে থাকে বা ব্যাহত করে থাকে। আদালত যদি খুব বেশি করে সবকিছুতে মাথা বোলায় বা ইন্টারফেয়ার করে, তবে এটি প্রশাসনিক কর্তৃপক্ষের কার্যক্রমকে অনেক বেশি স্লো করে দিতে পারে, ধীর করে দিতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাবিলিটি বা ইন্ডিপেন্ডেন্স রয়েছে, প্রশাসনিক স্বাধীনতার উপরেও একটা নেগেটিভিটি সেটা প্রভাব ফেলতে পারে। আর একটা কথা বলে নিই, বিচারক বিলম্ব, বিচার বিভাগে মামলার ভার, যেটা আমাদের হয় এখন বছরের পর বছর মামলা জমে যাচ্ছে, যার ফলে অনেক মামলার রায় দিতে অনেক বেশি দেরি হচ্ছে, বিলম্বিত হচ্ছে এবং সেই বিলম্ব প্রশাসনিক কার্যকলাপ বা অ্যাডমিনিস্ট্রেশনকেও অনেকটা কি করতে পারে, প্রভাবিত করতে পারে এবং ন্যায় বিচার পেতে অনেক সময় কি হয়ে যায়, দেরি হয়ে যায় বা বিলম্ব হয়ে যায়। আর একটা বলে নিই, তার মধ্যে একটা কথা বলে নিই, বিচারক ভুলের সম্ভাবনা। অর্থাৎ আদালতের রায় কখনো কখনো ভুল হতেই পারে এবং সেখানে বিশেষজ্ঞ যখন বিষয়টি খুবই কারিগরি, যখন ব্যাপারটা অনেকটা কমপ্লিকেসি বা জটিলতা থাকে, এর ফলে প্রশাসনিক ব্যক্তিকে মানে কিভাবে প্রশাসনিক কাজের ক্ষেত্রে দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত প্রভাবও পড়তে পারে। আর একটা হচ্ছে কি বলতো, আদালতের সীমিত সম্পদ। আদালতের সীমিত সম্পদ কি হচ্ছে, বিচারপতির সংখ্যাগরিষ্ঠতা বিচার বিভাগের কার্যক্ষমতাকে সীমিত করে। সুতরাং এই বিষয়গুলো আমাদের কিন্তু কি করতে হচ্ছে, আজকে মানে একটা বিশাল কভার করে দিলাম আমি ইউনিট 9 এন্ড 10। যদিও 10 এর দুটো টপিক আমি পরের দিন হয়তো একটু বলে নেবো, দ্যাট ইজ দ্য লিগাল এড, এই কথাটা একটা বলবো, আর ন্যায় আদালত যেটা পঞ্চায়েতের আছে সেটার একটা অংশ একটু ছুঁয়ে বেরিয়ে যাব। তারপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ইউনিট 11 এ চলে যাব, যেটা আমার মানে আলোচনা হবে ইউনিট 11 এবং সেটা হচ্ছে যে তোমার বলা যেতে পারে অনেকটা ইউনিট 11 মানে যেটা কালেক্টর বা জেলা শাসক, এদের নিয়ে আলোচনাটা করব এবং এটাও যথেষ্ট কি বলা যেতে পারে যে খুব একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার, মানে খুব সুন্দর একটা ব্যাপার, কাকে কি বলা যায়, কটা তারা কি করে, কতটা করছে, কতটা বাস্তবযোগ্য হচ্ছে, এই সমস্ত কিছু যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে।
সুতরাং আজকে যে দুটো আমরা টপিক করলাম ইউনিট 9 অ্যান্ড 10 বিশাল ডেসক্রিপটিভ দুটো মানে ভালোই মানে বেশ ডেসক্রিপটিভ দুটো চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার দুটো আশা করি যা বুঝিয়ে দিয়েছি তারপরে কোনো অসুবিধা হবে না এবং সেই ক্ষেত্রে যদি অসুবিধে না হয় অন্তত পড়াটা সেই ক্ষেত্রে আগে পড়ে দেখতে হবে আপনার সেখানে পুরোপুরি সেটাকে রিটার্ন করতে হবে রিড করতে হবে রিড করলে যদি কোনো অসুবিধা হয় তাহলে দেখা যেতে পারে না হলে কিন্তু এইভাবে করে সেটাকে কি করতে হবে বুঝতে হবে বা জানতে হবে সুতরাং দেখা যায় যে আজকে আমরা কিন্তু বিপিএসসি 134 এর ইউনিট 9 আর 10 অর্থাৎ লোকায়ুক্ত লোকপাল এগুলো নিয়ে যথেষ্ট আমরা আজকে আলোচনা করেছি সমস্ত বিষয়গুলোকে নিয়ে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি সুতরাং আজকে আর কথা আর বাড়ানোর কোনো জায়গা নেই এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমরা ইউনিট 9 আর 10 সেটা শেষ করে দিলাম এবং খুব ভালোভাবেই শেষ করলাম এবার তোমরা একটু পড়তে হবে পড়ে এটাকে গোত্র করতে হবে করলে যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেটা দেখা যেতে পারে আর আজকে কিন্তু এখানেই আমার সমাপ্তি ইউনিট 9 এন্ড 10 বিপিএসসি 134 নমস্কার